আমরা গতদিন যেটা পড়লাম সেটা কি না কারক সম্বন্ধে পড়াশোনা করেছি, তাই তো? তাহলে কারক শব্দে আমরা কি জেনেছি? এখানে কি ধাতু বলো? ক্রি ধাতু। আর কি প্রত্যয়? নুল প্রত্যয়। তাহলে প্রত্যয়ের যে অর্থ আছে, নুল প্রত্যয়ের কি অর্থ? কর্তা বা জনক বা সাধক। আর ক্রি ধাতুর অর্থ কি? করা। তাহলে কারক শব্দের অর্থ কি হলো? করার যে, মানে এখানে করা বলতে ক্রিয়া, তাই তো? ক্রিয়ার যে কর্তা বা ক্রিয়ার যে জনক, ক্রিয়ার যে সাধক, সে হচ্ছে কারক। তাই আমরা বলেছি কি ক্রিয়ায়াহ জনকম ক্রিয়ায়াহ সাধকম ক্রিয়ায়াহ নির্বর্তকম, মানে নির্বর্তকম মানে ক্রিয়া যে উৎপাদন করছে সেই হচ্ছে কারক। আমরা উদাহরণ দিয়ে আমরা গতদিন জেনেছি। এইবার আজকে যেটা জানবো সেই বিষয় কি না এই কারক সম্বন্ধে আমরা জানবো। কারক প্রথমত জানবো কি কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। ঠিক কি কি কারক? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক। এই নিয়ে একটা শ্লোক আছে, অপাদান সম্প্রদান করণাধার কর্মণম কর্তুশ্চান্নন্য সন্দেহে পরমেবা প্রবর্ততে, এরকম আছে আর কি। যে সেটা অন্য বিষয়। মানে প্রথমে আমরা যদি কারকের আমরা যদি ক্রোনোলজিক্যাল অর্ডার ধরি তাহলে প্রথমে ধরা হয় কি? প্রথমে হচ্ছে অপাদান কারক, অপাদান, তারপরে সম্প্রদান। সেজন্য মহাভাষ্যাদি গ্রন্থে প্রথমে কোন কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? অপাদান কারক। অপাদান সম্প্রদান, অপাদান সম্প্রদান, তারপরে করণ কারক, তারপরে আধার মানে অধিকরণ কারক। অপাদান সম্প্রদান করণাধার কর্মণম, কর্ম, তারপরে কর্মকারক 5 নম্বর, তারপরে শেষ হচ্ছে কর্তৃকারক, একদম শেষে কর্তৃকারক। কিন্তু আমরা যখন কারক বলি প্রথমে কি বলি? কর্তৃকারক, তারপরে কর্মকারক, তারপরে করণ কারক, তারপরে সম্প্রদান কারক, তারপরে অপাদান কারক, তারপরে অধিকরণ কারক। মানে পুরো ব্যাপারটা উল্টে অন্যরকম ভাবে বলি আমরা। যাই হোক, আমাদের 6 প্রকার কারক। এবং আমরা ষষ্ঠী বলে যে বিষয় আছে সেটা হচ্ছে বিভক্তি। সেটা কিন্তু কোনো কারক নয়। এখন কারক জানতে গেলে আমাদের বিভক্তি জানতে হবে। কারক জানতে হলে আমরা একসময় জানবো কারক বিভক্তি। কি জানবো? কারক বিভক্তি। কারণ কি, সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থে প্রথমে যে শুরু করেছেন ভট্টজি দীক্ষিত, বৈয়াকরণ ভট্টজি দীক্ষিত, তিনি যে বই রচনা করেছেন তার নাম কি? বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী। সেখানে তিনি কারক প্রকরণে প্রথমে যে সূত্রটি আলোচনা করেছেন, আজকে সেটা নিয়ে আলোচনা করব। সেটা কি? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। অর্থাৎ তিনি প্রথমা বিভক্তি দিয়ে আলোচনা করেছেন। কি দিয়ে আলোচনা করেছেন? প্রথমা বিভক্তি দিয়ে। তাই কারকের সাথে সাথে বিভক্তি আনতে হবে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। এখন সাধারণত আমরা এই যে 6টি কারক জানলাম, আর আমাদের বিভক্তি কয়টি আছে? মোট 7টি। কি কি? প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখন আমরা খুব সরল ভাবে বলে থাকি কি না কর্তৃকারকে প্রথমা বিভক্তি, এরকম বলে থাকি, কিন্তু এটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। সেটা আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এমনি কি বলি? কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, করণ কারকে সম্প্রদান কারকে চতুর্থী, অপাদান কারকে পঞ্চমী, আর সম্বন্ধ বোঝাইলে ষষ্ঠী বিভক্তি। সম্বন্ধ কোনো কারক নয়। একটি পদের সাথে অন্যান্য পদের যে সম্বন্ধ, তাকে সম্বন্ধ মানে রিলেশন, সম্বন্ধ, সংযোগ, সমবায়। যেমন সম্বন্ধ, যেমন সম্বন্ধ অনেক প্রকার আছে। সংযোগ একটি সম্বন্ধ। যেমন এই বইটির সাথে, এই টেবিলটির সাথে এই খাতাটির যে সম্বন্ধ, এটা কি সম্বন্ধ? সংযোগ সম্বন্ধ। এখানে দুটো হাত যোগ করলে এটা সংযোগ সম্বন্ধ। আবার এই মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, এই মানুষের সাথে মনুষ্যত্বের কি সম্বন্ধ? সমবায় সম্বন্ধ। যে এর মধ্যে রূপ আছে, এই লাল রূপটি আছে, তাহলে খাতাটির সাথে রূপের বস্তুর সাথে পদার্থের সাথে গুণের মানে গুণের সাথে, মানে পদার্থের সাথে কোনো গুণের গুণ, রূপটি একটি গুণ, যে
24টি গুণ আছে, গুণ, এই গুণ এবং গুণের সাথে যে সম্বন্ধ সেটা সমবায় সম্বন্ধ। তো আমরা এত ডিটেলসে আজকে আলোচনা করব না, যদিও তোমরা জানো, কারণ তোমরা যেহেতু 6th সেমিস্টারে পড়ো, তোমরা তর্ক সংগ্রহ পড়াশোনা করছো, সেখানে সপ্ত পদার্থের কথা বলা হচ্ছে। দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষা সমবায় ভাব সপ্ত পদার্থ। তাহলে দ্রব্যের সাথে গুণের যে সম্বন্ধ সেটা কি? সমবায় সম্বন্ধ। তেমনি মানুষের সাথে মনুষ্যত্ব এর যে সম্বন্ধ সেটা হচ্ছে কি সম্বন্ধ? সমবায় সম্বন্ধ। এরকম আমরা আরো অনেক কিছু জানবো যে সম্বন্ধ কত প্রকার হয়। মোটকথা সম্বন্ধ বোঝাইলে কোন বিভক্তি হয়? ষষ্ঠী বিভক্তি। আর অধিকরণ কারকে কোন বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি। কিন্তু শুধুমাত্র কি কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়? যেহেতু আমরা 6th সেমিস্টারে পড়ছি, এই ডিটেলস ব্যাপারটি জানবো। আমরা 11, 12 পর্যন্ত পড়াশোনা করছি, সাধারণভাবে আমরা জেনেছি কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কিন্তু তা নয়। কর্তৃকারকে প্রথমা বিভক্তি কখন প্রথমা? স্বতন্ত্র কর্তা। কর্তার লক্ষণ কি? না স্বতন্ত্র কর্তা। যেমন ধরো কর্মের লক্ষণ কি? কর্ম কখন হবে? না কর্তুঃ ঈপ্সিততমং কর্ম তথাযুক্তম চ নিষ্ঠিতম। কর্তার যেটা অধিকভাবে ঈপ্সিত সেটাও যেমন কর্ম, তথাযুক্তম চ নিষ্ঠিতম, তার সাথে সাথে যেটা ইচ্ছা নয়, অনিচ্ছন্নপি। যেমন গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, গ্রামে যেতে যেতে তৃণকে সে স্পর্শ করে ফেললো। গ্রামে যাওয়াটা প্রধান ইচ্ছা, মুখ্য ইচ্ছা, তাই গ্রামটা হচ্ছে কর্মকারক। আর অনিচ্ছন মানে ঘাসটি সে স্পর্শ করতে চায় না, কিন্তু হাঁটতে চলতে লাগবেই, ওটাও কর্মকারক। এরকম কর্ম অনেক ভাবে হয়, অকুত্যঞ্চ এরকম কর্মের লক্ষণ আছে। তেমনি কর্তার লক্ষণ কি? স্বতন্ত্র কর্তা। সম্বোধনে চ, আবার সম্বোধন বোঝাইলেও কর্তা হয়। হ্যাঁ, সেখানেও কর্তা, সম্বোধনে প্রথমা বিভক্তি হবে। ঠিক আছে, তাহলে সেটা পরবর্তীকালে আমরা আস্তে আস্তে জানছি। সম্বোধনে চ এর দ্বারা কি হচ্ছে? প্রথমা বিভক্তির সূত্র। ওটা আমরা জানবো কি? কর্তার লক্ষণ স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা। এইবার কি কর্তা হলেই কি প্রথমা বিভক্তি হবে? এটা জানার বিষয় না। কর্তা হইলে প্রথমা বিভক্তি হয় না। কর্তা যদি উক্ত হয়, কর্তা যদি উক্ত হয় তবেই কিন্তু প্রথমা। উক্ত মানে কি? অর্থাৎ ধরো রামঃ গচ্ছতি, ভালো করে বুঝবে, রামঃ গচ্ছতি, তাহলে রাম যাচ্ছে, এখানে ক্রিয়াটা কি? গমন ক্রিয়া। তাহলে গমন ক্রিয়ার প্রতি রাম হচ্ছে স্বতন্ত্র। তাহলে গমন ক্রিয়ার দ্বারা এখানে প্রধানভাবে উক্ত কি হচ্ছে? রাম। তাহলে রাম হচ্ছে কি? রামঃ, তাই এখানে প্রথমা বিভক্তি, কর্তারই প্রথমা বিভক্তি। কিন্তু এখানে যদি রাম উক্ত না হয়ে অনুক্ত হতো, তাহলে অনুক্ত কর্তারই কোন বিভক্তি হতো? তৃতীয়া বিভক্তি। যেমন রামেন গম্যতে, রামেন গম্যতে, এখানে কিন্তু গমন ক্রিয়ার প্রতি রাম গৌণ, যাওয়া হচ্ছে, এখানে ভাব প্রধানম, এখানে ক্রিয়াটাই প্রধান। গম্যতে যাওয়া হচ্ছে, কার দ্বারা যাওয়া হচ্ছে? এটা কিন্তু প্রধান নয়। রামেন গম্যতে, রামের দ্বারা যাওয়া হচ্ছে। রাম হচ্ছে এখানে অনুক্ত। অনুক্ত মানে অপ্রধান, উক্ত মানে কি? প্রধান। তাহলে কোন বাক্যে यस्य প্রাধান্যম, স্বাতন্ত্র মানে কি? স্বতন্ত্র। তন্ত্র মানে অধিকার, তন্ত্র মানে প্রধানতা, স্ব মানে হচ্ছে স্বস্য। তাহলে বাক্যে যে যার প্রধান স্বতন্ত্র মানে যে যার অধিক প্রাধান্য আছে সে হবে কি? কর্তা। সে উক্ত কর্তা, স্বতন্ত্র সে কর্তা। এবং সে কর্তা যদি উক্ত হয়, অর্থাৎ উক্ত কার দ্বারা হবে? ক্রিয়ার দ্বারা। যেমন রামঃ গচ্ছতি, এখানে গমন ক্রিয়ার প্রতি প্রধানকে রাম, মানে রামই যাচ্ছে, কিন্তু শ্যাম যাচ্ছে না, লক্ষণ যাচ্ছে না, অন্য কেউ যাচ্ছে না। তাই এখানে গমন ক্রিয়ার প্রতি প্রাধান্য কার? রামের। তাই রামঃ অত্র কিম বিভক্তি? অত্র প্রথমা বিভক্তি, উক্ত কর্তারই প্রথমা বিভক্তি। কিন্তু বাকি সব অনভিহিত চ এর অধিকারে পড়ে যাচ্ছে। অনভিহিত মানে কি? অনভিহিত হইলেও হয় আর কি, এরকম বলা হচ্ছে, মানে অনুক্ত। অনুক্ত কর্তরি কোন বিভক্তি হবে? তৃতীয়া বিভক্তি। অর্থাৎ রামেন গম্যতে, এখানে যাওয়াটাই হচ্ছে গম্যতে, ময়া গম্যতে, অহং গচ্ছামি, আমি যাচ্ছি, আমি এখানে মুখ্য, তাই অহম হচ্ছে এখানে কি? কর্তৃকারকে প্রথমা বিভক্তি হলো। কিন্তু ময়া গম্যতে যাওয়া হচ্ছে,
গমন ক্রিয়ার প্রতি আমার কিন্তু মুখ্য নেই, আমার প্রাধান্য নেই, আমার গৌণতা আছে। তাই এখানে অনুক্ত কর্তরি কোন বিভক্তি হলো? তৃতীয়া বিভক্তি। তাহলে কর্তায় কি শুধুমাত্র প্রথমা বিভক্তি হয়? কর্তায় কোন কোন বিভক্তি হয়? কর্তায় প্রথমা বিভক্তি হয়, আবার তৃতীয়া বিভক্তিও হয়। ঠিক আছে, কর্তায় প্রথমা বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তি হয়। যেমন কি রামা গচ্ছতি উক্ত কর্তারই প্রথমা বিভক্তি, কিন্তু রামেণ গম্যতে অনুক্ত কর্তারই তৃতীয়া বিভক্তি। শুধু তাই নয়, অনুক্ত কর্তারই কর্ম হয়, মানে দ্বিতীয়া বিভক্তিও হয়। অনুক্ত কর্মে যে অনুক্ত কর্তায় যেমন প্রথমা বিভক্তি হয়, তেমনি আবার অনুক্ত কর্মেও, অনুক্ত কর্মে, অনুক্ত করণে, অনুক্ত সম্প্রদানে, অনুক্ত অধিকরণ কারকে ইত্যাদি কারক, বাকি কারক গুলো যদি অনুক্ত হয় তাহলেও কিন্তু সেখানে কি বিভক্তি হবে? সেখানে আবার না, বাকি কারক গুলো যদি উক্ত হয় তাহলে সেখানেও কিন্তু প্রথমা বিভক্তি হবে। উদাহরণ দিচ্ছি, রামঃ রামঃ তণ্ডুলম পচতি, রামঃ তণ্ডুলম পচতি। রাম কি করছে? তণ্ডুলম পচতি, মানে তণ্ডুল মানে কি? ভাত রান্না করছে। রামঃ ভালো করে বুঝবে, রামঃ তণ্ডুলম পচতি, এখানে রামটা কি? কর্তা। কোন বিভক্তি হয়েছে? প্রথমা বিভক্তি। তণ্ডুলম কি? তণ্ডুলের ভাত। রাম, এখানে রামের রান্না করার কি ইচ্ছা? ব্যঞ্জনম নয়, অন্য কিছু নয়, তণ্ডুলমই। তাই এটা কর্তার ঈপ্সিততম। ঈপ্সিততম কে? ভাতটা ঈপ্সিততম। তাই এখানে কোন কারক হয়েছে? কর্মকারক। কর্মকারকে কোন বিভক্তি হয়েছে? দ্বিতীয়া বিভক্তি। তাহলে তণ্ডুলম দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয়ার এক বচন তণ্ডুলম। আর পচতি পচন পচ ধাতোঃ প্রথম ঐকবচনে, এই প্রথম পুরুষ ঐকবচনে পচতি, পচ ধাতোঃ প্রথম পুরুষ ঐকবচনে পচতি। হলো রামঃ তণ্ডুলম পচতি। এখন বলা হলো এই কর্মটা তণ্ডুলম পচ্যতে, তণ্ডুলম পচ্যতে, এইখানে তণ্ডুলম কি হলো? কর্তা হয়ে গেল। এখানে তণ্ডুলম প্রথমা বিভক্তি হয়ে গেল। কেন? কারণ এখানে যে তণ্ডুলম কর্ম ছিল সেই কর্মটা উক্ত হয়ে যাচ্ছে, মানে কি? কর্মেরই প্রাধান্য। তণ্ডুলম পচ্যতে, রামেণ তণ্ডুলম পচ্যতে। ভালো করে বুঝি, রামেণ তণ্ডুলম পচ্যতে, রামের দ্বারা তণ্ডুল রান্না করা হচ্ছে। তণ্ডুলম পচ্যতে মানে তণ্ডুল রান্না করা হচ্ছে। এখানে তণ্ডুল হচ্ছে কি হচ্ছে? এখানে কর্তাটা উক্ত হয়ে যাচ্ছে, এই কর্মটা উক্ত হয়ে যাচ্ছে। উক্ত মানে কি? প্রাধান্য। এর ভাবটা কিরকম যেন মহাভাষ্যকার বুঝিয়েছে, আমরা পরে পরে বুঝবো। যে তণ্ডুলম, তণ্ডুলম বলি কি? বিক্লিত্য অনুকূলম তণ্ডুলম যথা স্বয়মেব পচ্যতে, কিমহম কিম রামেণ পচ্যতে, তণ্ডুলম স্বয়মেব পচতি, কিম রামঃ পচতি। বিক্লিত্য অনুকূলত্বৎ অতীব সহজতয়া বিক্লিত্য অনুকূলত্বাৎ তণ্ডুলম স্বয়মেব পচ্যতে। ব্যাপারটা খুব সরল হয়ে বোঝো। কিরকম? আমি বললাম রাম তণ্ডুল রান্না করছে। প্রথম বাক্য কি ছিল? রামঃ তণ্ডুলম পচতি। এখানে কে কে ছিল? রাম ছিল হচ্ছে প্রথমা বিভক্তি, উক্ত কর্তরি প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি। আর তণ্ডুলম দ্বিতীয় বিভক্তি ছিল, পচ্যতে। হলো দ্বিতীয় বাক্য কি হলো? রামেণ তণ্ডুলম পচ্যতে। এখানে রামেণ হচ্ছে কর্তাটা অনুক্ত হয়ে যাচ্ছে আর কর্মটা উক্ত হয়ে যাচ্ছে। মানে কি? যে তণ্ডুলটা বলছে এই তণ্ডুলটা পুরনো চাল নয়, নতুন চাল। তাহলে নতুন চাল যখন বাড়িতে রান্না করা হয় তখন মা কি বলে? আরে ভাতটা এত সুন্দর যে আমি কি আর রান্না করছি, ভাতটা জলে দিলেই সেদ্ধ হয়ে যাচ্ছে। মানে কি? ওই তণ্ডুলের মধ্যে বিকৃতি, বিকৃতি মানে কি? সেদ্ধ হয়ে যায়, মানে সেদ্ধ হওয়ার মতো অনুকূল ব্যাপার তণ্ডুলের মধ্যে রয়েছে। তাই তণ্ডুল যেন নিজে নিজেই রান্না হয়ে যাচ্ছে। মানে তণ্ডুলের মধ্যে কিন্তু কি হলো? ওই কর্মের প্রধানতা এসে গেল। তণ্ডুল কর্ম ছিল, এখন তণ্ডুলম স্বয়মেব পচ্যতে, তণ্ডুলম কি হলো? উক্ত কর্মণি প্রথমা বিভক্তি হয়ে গেল। এখানে কি হলো? রামেণ তণ্ডুলম পচ্যতে, এখানে তণ্ডুল কি হলো? উক্ত কর্মণি, উক্ত কর্মণি প্রথমা বিভক্তি হয়ে গেল। তেমনি আরেকটা উদাহরণ দিই, যে বললাম দাত্রেণ ছিনত্তি। দাত্র মানে কি? দা। দাত্রেণ ছিনত্তি, কেউ দা দিয়ে কাটছে, এটা করণ কারক। স্বাদাকতমম কারণম, দা দিয়ে গাছটাকে কাটছি বা কোনোটা কিছু কাটছি, মানে দায়ের মধ্যে এমন ধার আছে যে ওই গাছটাকে কাটার ক্ষেত্রে সবচেয়ে প্রকৃষ্ট সাধককে দা, তাই দাটা করণ কারক।
এবার বলা হলো কি দাত্রম ছিনত্তি, আগে ছিল দাত্রেণ ছিনত্তি, দাত্রমেব ছিনত্তি। আরে মানুষেরও প্রয়োজন লাগছে না, আমি শুধু দাটাকে ছোঁয়াচ্ছি, আছে না, দাটা এমন ধার, দাটা এমন ধার যে আমাকে আর জোর প্রেসার দিতে হচ্ছে না, দাটাকে ছোঁয়ানোর দ্বারাই ছিঁড়ে কেটে যাচ্ছে। মানে কি ওখানে দায়ের কি হলো, ওই করণটা উক্ত হয়ে গেল। তাই দাত্রম ছিনত্তি এখানে কি হলো, উক্ত করণে প্রথমা বিভক্তি হয়ে গেল, উক্ত করণে প্রথমা বিভক্তি। এইরকম করে বুঝতে হবে, দাত্রেণ ছিনত্তি। ঠিক আছে, দাত্রেণ ছিনত্তি, দাত্রম ছিনত্তি। আর এরকম প্রত্যেকটা কারকের ক্ষেত্রেও তাই, একমাত্র অনুক্ত কর্তা হলে কি হবে, তৃতীয়া বিভক্তি হবে, উক্ত কর্তায় প্রথমা বিভক্তি হবে। শুধু উক্ত কর্তা নয়, যে কোনো কারক যদি উক্ত হয়, অর্থাৎ কোনো কারকের কোনো শব্দের মধ্যে যদি সেই কারকের প্রধানত থাকে, অর্থাৎ সেটা কর্তৃ হতে পারে, কর্ম হতে পারে, করণ হতে পারে, সম্প্রদান হতে পারে, অপাদান হতে পারে, অধিকরণ হতে পারে, তাহলে কিন্তু তখন সেই কারকের উক্ত কর্তরি, উক্ত কর্মণি, উক্ত করণে, উক্ত অধিকরণে, উক্ত সম্প্রদানে কাবিভক্তি প্রথমা বিভক্তি। তাহলে প্রথমা বিভক্তি কোথায় কোথায় হচ্ছে, শুধুমাত্র উক্ত কর্তরি নয়, উক্ত কর্মণি। যেমন ওদনম পচতি, ওদনম পচ্যতে, ওদনম, ওদনম পচ্যতে, ওদনম স্বয়ং পচ্যতে, এরকম ভাব আর কি, ওদনম পচ্যতে। উক্ত কর্ম, উক্ত করণের উদাহরণ কি, যে দাত্রম ছিনত্তি। এরকম ভাবে বাকিগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। তাহলে আজকে আমরা কারক এবং বিভক্তি সম্বন্ধে একটা ধারণা করলাম। কি ধারণা করলাম, যে কারক জানতে গেলে বিভক্তি জানতে হবে, কারক 6 প্রকার, বিভক্তি 7 প্রকার। আমরা সাধারণভাবে এতদিন জেনে এসেছি কি, যে না কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, করণ কারকে তৃতীয় বিভক্তি, এগুলো জেনে এসেছি। কিন্তু আজকে জানলাম কি না, এরকম নয়, কর্তৃকারকে যেমন প্রথমা হতে পারে, তৃতীয়া হতে পারে, আবার কর্মকারকে যেমন দ্বিতীয় হতে পারে, কর্মকারকে প্রথমাও হতে পারে। কখন কর্মকারকে প্রথমা হবে, যখন কর্মটা উক্ত হবে। করণ কারকে তৃতীয়া হতে পারে, করণ কারকে আবার প্রথমাও হতে পারে। সম্প্রদান কারকে চতুর্থী হতে পারে, সম্প্রদান কারকে প্রথমা হতে পারে। কখন, যখন সেই সেই কারকগুলো উক্ত হবে। আজকে আমরা এটা জানলাম। পরের দিন আমরা জানবো কি প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। এই প্রাতিপদিক কি, লিঙ্গ মাত্রে কি, বচন মাত্রে, প্রাতিপদিকার্থ লিঙ্গ, লিঙ্গ পরিমাণ মাত্রে কি, বচন মাত্রে কি, আমরা জানবো। আমরা প্রথমা বিভক্তি সম্বন্ধে পরের দিন আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে।